সময় আর নদীর স্রোত কারোর জন্যই অপেক্ষা করে না। চোখের পলকে কিভাবে এতগুলো দিন কেটে গেল, শিথির যাওয়ার সময় হয়ে গেল, বছরটাও শেষ হয়ে গেল। 2024 সালের এটাই হয়তোবা আমাদের সবার জীবনের লাস্ট একটা দিন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি কাছে দূরে দেশে বিদেশে যে যেখানেই আছো সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আমি তোমাদের দয়ে অনেক ভালো আছি। তো বন্ধুরা, আজকে কিন্তু বছরের লাস্ট দিন, মানে 2024-এর কিন্তু শেষ দিন। আগামীকাল থেকেই নতুন একটা বছর শুরু হয়ে যাবে। তো আমার প্রিয় বন্ধুরা, 2024 সালের লাস্টের দিনে সামিরাস লাইফস্টাইল ব্লগ থেকে আমি সামিরা তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে ঢাকা থেকে আজ নতুন আরও একটি ভিডিও উপস্থাপন করছি। আর তোমরা কিন্তু ভিডিওটি প্লিজ কেউ টেনে টেনে দেখো না, পুরো ভিডিওটি দেখো। ইনশাল্লাহ আজকের ভিডিওটাও তোমাদের খুব ভালো লাগবে। আজকে কিন্তু সকালবেলায় বেরিয়ে পড়েছি তাসনিমকে মাদ্রাসায় দেওয়ার জন্য। আর আসার সময় আমি আমার বর দুজনেই আসছি। আমরা যাব একটু পুলিশ স্টেশনে, তার একটা কারণ আছে। কয়েকদিন আগে, আজ থেকে প্রায় এক সপ্তাহ আগে, আমার বরের পকেট থেকে মোবাইলটা নিয়ে গেছে। তো ভাবলাম থানায় একটা কমপ্লেন করে আসি, যদি পাওয়া যায়। অনেকেই বলে মোবাইল পাওয়া যায়, আসলে পাওয়া যায় না। এর আগে আমার মোবাইলটাও নিয়ে গিয়েছিল, কিন্তু আমরা যত রকমের ডকুমেন্টসের প্রয়োজন ছিল বা ট্র্যাক করার জন্য কিছু টাকা পয়সা দিয়ে আসছিলাম, কিন্তু কোনো কাজ হয়নি। কি আর করব, এবারও মনে অনেকটা আশা নিয়ে ভাবলাম যে জানিয়ে যাই, এখানে যত ডকুমেন্টস দরকার দিয়ে যায়, যদি পাওয়া যায়। দেখা যাক, যদি আল্লাহ কপালে রাখে আবার নিজেদের জিনিস নিজেরা ফেরত পাবো। তো আসার পথে নাস্তা নিয়ে আসছি। এখন প্রায় ঘড়িতে 9:30 মতো বাজে। বের হয়ে গিয়েছিলাম তো 7টার দিকে, আর এই যে এখন বাসায় আসলাম। তো বাসায় এসে প্রথমে পানের জগগুলো খালি ছিল, সেগুলো একটু রিফিল করে নিলাম। এরপর এখন কিচেনে যাব, যে ডিম পোস্ট করব দুজনের জন্যই। এরপরে নাস্তাটা করে নিব। তো আমার প্রিয় বন্ধুরা, তোমরা যে যেখান থেকেই আমার ভিডিওটি দেখছো, আমি বলবো প্রথমেই ভিডিওটিতে একটি লাইক দিয়ে এরপরে সম্পূর্ণ ভিডিওটি দেখো। আর তোমরা যারা আজকে আমার চ্যানেল নতুন ভিজিট করছো, আমি বলবো তোমাদের কাছে যদি ভিডিওটির কোনো একটি অংশ ভালো লেগে যায়, প্লিজ সেই অংশটির জন্য হলেও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেও। সেই সাথে সাথে থাকা ছোট্ট বেল বাটনটি অল অন করে দিও। এতে করে আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড করব, সবার আগে কিন্তু নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। চাইলে তোমরা তোমাদের সুযোগ মতন পরবর্তীতে দেখে নিতে পারবে। আর আমার যেসব বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে এতদূর আনতে সহায়তা করেছো, তোমাদের জানে মনের অন্তঃস্থল থেকে অনেক অনেক দোয়া ও ভালোবাসা। চুলায় কিন্তু গ্যাস অনেক কম, তো কম গ্যাসে ডিমগুলো ভেজে নিচ্ছি। আমি কিন্তু সব সময় ডিমের কুসুমগুলো একটুখানি থেতলে দেই। আসলে অনেকেই দেখি যে কাঁচা কুসুমটা খায়, কিন্তু আসলে কাঁচা কুসুম খাওয়া কিন্তু আমাদের স্বাস্থ্যের পক্ষে একদম ভালো না। আবার কিন্তু বেশি ফ্রাই করে খেলেও সেটাও কিন্তু শরীর স্বাস্থ্যের পক্ষে ভালো না। একটু শ্যাডো ফ্রাই হবে এই টাইপের, যেমন আমি যেভাবে করেছি সেই টাইপেরই কিন্তু ডিমগুলো খেতে বেশি ভালো হয়। আমি সবসময় চেষ্টা করি একটু ডিমটা ভেঙে দেওয়ার জন্য, এতে করে দেখা যায় ভালো মতন কুক হয়ে যায়। পরোটা আর ডাল ভাজি তো কিনে এনেছি, সাথে ছিল কমলাভোগ মিষ্টি আর চা তো ছিলই। তো সকালে নাস্তা করে এরপরে ঘরের টুকিটাকি কাজকর্ম গুছিয়ে নিয়েছি। এরপরে ভাত বসিয়ে দিয়েছি। আর বন্ধুরা দেখো, ভাত রান্না করতে গেলে বা ডাল রান্না করতে গেলে এভাবে কিন্তু অনেকটাই হাঁড়ি পাতিল মেখে যায়। ভাতের মার পরে বা তরকারির ঝোল পরে, ডালের পানি পরে, তখন কিন্তু আমরা যদি একটা জালে ব্যাগের সাহায্যে বা বাজার থেকে যে ব্যাগগুলো আসে কাপড়ের ব্যাগ, সেই ব্যাগগুলো কিন্তু আমি রেখে দেই এই মোছামুছি করার জন্য। তো এভাবে কিন্তু আমি ডালের পাতিল বলো, ভাতের পাতিল বলো, রান্না করার পরে একটু ক্লিন করে নিই, খুব সুন্দর পরিষ্কার হয়ে যায়। তো আজকে রান্না করব দেশি মুরগি। ওই যে বলেছিলাম না যে মুরগি, হাঁস এগুলো গিফট এসেছে। তো হাঁস খাওয়া শেষ, নারকেলও খাওয়া শেষ, এখন আছে এই মুরগিটা কিন্তু বেশ বড় সাইজের আর খুব সুন্দর মতন পরিষ্কার করেছে, তাই একটু দেখলাম। আর আমি রান্না করব শোল মাছটা আজকে ভুনা করব।
আর অনেক দিন ধরে আজকে প্রায় 1 সপ্তাহ হয়ে গেছে কাঁচা টমেটো এনে রেখেছে, তো এটা আর ভাজি করা হচ্ছে না, তো চিন্তা করলাম কাঁচা টমেটো ভাজি করব। তো একে একে কিন্তু এখন আমি রান্নাগুলো বসিয়ে দেবো, আমার একদম কাটা ধোয়া সব কিছুই শেষ। এই যে এখানে আমি পেঁয়াজ কেটে নিয়েছি, পেঁয়াজের কলি কেটে নিয়েছি, এরপর টমেটো ধনেপাতা যা যা প্রয়োজন হয় আমি কিন্তু সব কিছু একসাথে আর কি কাটা বাছা করে রেখে দিই, এরপরে রান্না করতে আসি। এতে করে কিন্তু আমার রান্নাটা খুব চটপট হয়ে যায়। তো প্রথমে আমি পেঁয়াজ দিয়েছিলাম, বেশ ভালো পেঁয়াজই দিয়েছি, তারপরে ভাবলাম আরও একটু পেঁয়াজ দিই, কারণ মাংসটা হচ্ছে ভুনা ভুনা করব, আর ভুনা যে কোনো ভুনার মধ্যেই কিন্তু পেঁয়াজের পরিমাণটা বেশি লাগে। তো যখন পেঁয়াজটা একটু হালকা শ্যাডো ফ্রাই হয়ে গেছে, এই পর্যায়ে আমি দিয়ে দিলাম প্রায় 3 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা। আদা রসুনের সাথে আমি কিন্তু তেজপাতা এরপর হচ্ছে জিরা একসাথে ব্লেন্ড করে নিই, এই কারণে কিন্তু আমার এক্সট্রা আর কিছু দেওয়া লাগে না। আর দিয়ে দিলাম এখানে হলুদের গুঁড়া দিয়েছি আমি 1 চামচ পরিমাণ, আর মরিচের গুঁড়া দিয়েছি 2 চামচ পরিমাণ, ধনিয়া গুঁড়া নিয়েছি 1/2 চামচ পরিমাণ। তো সব কিছু দিয়ে আর পরিমাণ মতন একটুখানি লবণ দিলাম যেন পেঁয়াজটা তাড়াতাড়ি একটু সেদ্ধ হয়ে যায়। তো মশলাটা কিন্তু খুব ভালো মতন কষিয়ে নিয়েছি। এখন এই পর্যায়ে আমি মুরগির মাংসটা দিয়ে দিব, আর আমি কিছু কিন্তু গোটা গরম মশলা দিয়েছি। তো এগুলো দিয়ে এখন আমি মুরগিটাকে খুব ভালো মতন কষিয়ে নিব। আমি কিন্তু প্রেশার কুকারেই এখন দেখা যায় রান্না বাড়াটা করি, বিশেষ করে যে কোনো তরকারি হোক খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর প্রেশার কুকারেও কিন্তু কষিয়ে রান্না করা যায়, একসাথে যে সাজিয়ে বসিয়ে দিতে হয় তা না। এই যে দেখো আমি কিন্তু এখন কষাবো প্রথমে মাংসটাকে, এরপরে কিন্তু আমি ঝোল আবার দিব। তো এই যে আমি এখন মাংসের মধ্যে একটু লবণ দিয়ে দিলাম স্বাদ মতো, তারপরে একটু ভালো মতন নাড়াচাড়া করে জাস্ট আমি আর কি সিটি দিব না, যেন সিটি হওয়ার আগেই অথবা একটা সিটি দিলেই কিন্তু আমি ঢাকনাটা খুলে নিব, এতে করে কিন্তু মাংসটা খুব সুন্দর মতন কষানো হয়ে যাবে। আর চুলার আঁচটা কিন্তু একদম কম আছে, এ কারণে আমি আর কি এলপি গ্যাস ব্যবহার করলাম না, যেহেতু প্রেশার কুকারে ব্যবহার করলে কম আঁচেই ব্যবহার করা উচিত, নয়তো কিন্তু আর কি মাংসটা খুব আর কি শক্ত হয়ে যায় যদি আমি ফুল আঁচে আর কি মাংসটা রান্না করি। আর এদিক দিয়ে কিন্তু আমি শোল মাছটাকে সুন্দর মতন ধুয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর রান্না করব হচ্ছে সরিষার তেল, সয়াবিন তেল, 2 তেল একসাথে মিলিয়েই আমি কিন্তু আর কি এইভাবে রান্না করি। দেখা যায় সরিষার তেলের ঝাঁজ বেশি হওয়ার কারণে অত একটা আর কি দেওয়া যায় না, এই কারণে কিন্তু সাথে আমি কিছু সয়াবিন তেলও মিশাই। এরপর 2টা আইটেম তেল দিয়ে আমি আর কি তরকারিটা রান্না করি, এইভাবে কিন্তু খেতে বেশি ভালো লাগে। তো দিয়ে দিলাম পরিমাণ মতো তেল, এরপরে এই যে এখন পরিমাণ মতন পেঁয়াজ দিয়ে দিব, যেহেতু ভুনা হচ্ছে আজকে পেঁয়াজের পরিমাণটা কিন্তু বেশিই লাগছে। পেঁয়াজটাকে আমি একটু ব্রাউন করব, এর চাইতে বেশি আর ভাজবো না, তাহলে কিন্তু বেরেস্তা হয়ে যাবে। আর এই পর্যায়ে আমি সামান্য পানি দিব যেন আর কি পেঁয়াজটা পুড়ে না যায়। আর এখন দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ আদা রসুন জিরা বাটা, সাথে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ মরিচের গুঁড়া, আরও দিয়েছি 1/2 চামচ পরিমাণ হলুদের গুঁড়া, আরও দিয়ে দিলাম 1 চামচেরও কম মানে আধা চামচ পরিমাণ হবে ধনিয়ার গুঁড়া। তো এই ছিল আমার মশলা। এখন মশলাটাকে খুব ভালো মতন কষিয়ে নিব। দেখো মশলা থেকে কিন্তু তেল ছেড়ে আসছে, এ পর্যায়ে এখন আমি মাছগুলো দিয়ে দিব। শোল মাছ কিন্তু এভাবে ছোট ছোট টুকরো করে খেতেই আর কি ভুনাটা বেশি ভালো লাগে। আর আমরা কিন্তু শোল মাছটাকে ভাজি না, অনেকেই দেখি যে ভেজে রান্না করে, তবে ভেজে রান্নার চাইতে এভাবে কিন্তু কষিয়ে রান্না করলেই বেশি ভালো হয়। তো আমি কিন্তু খুব ভালো মতন কষিয়ে নিয়েছি, অফ ক্যামেরায় আমি আরও 2-3 বার নাড়াচাড়া করে নিয়েছি। আর খুব আলতো হাতে কিন্তু নাড়াচাড়া করতে হয়, নয়তো আমার মাছগুলি ভেঙে যেতে পারে। এই যে এদিক দিয়ে দেখো আমি কিন্তু প্রেশার কুকারের ঢাকনাটা খুলে নিয়েছি, আর মাংসটা খুব সুন্দর মতন কিন্তু কষানো হয়ে গেছে। একটুখানি পানি ছিল, কিন্তু আমি চুলার আঁচটা বাড়িয়ে পানিটা শুকিয়ে নিয়েছি। এরপরে মশলা থেকে যখন তেল বের হয়ে আসছে, এ পর্যায়ে কিন্তু আমি পরিমাণ মতন পানি দিয়ে দিলাম। এখানে কিন্তু বেশি পানি দিলে চলবে না, যেহেতু প্রেশার কুকারে রান্না করছি, এটা কিন্তু অলরেডি 20% সিদ্ধ হয়ে গেছে। আর 80% সিদ্ধ হলে কিন্তু আমি নামিয়ে নিব। জাস্ট আমি 3টা সিটি দিব, 3টা সিটি দিলেই কিন্তু তরকারিটা হয়ে যাবে। আর এদিক দিয়ে কিন্তু আমি মাছের মধ্যেও 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। আর এই যে দেখো মুরগির মাংসটা কাটার সময় এই পাথরটার সাহায্যে কিন্তু আমি মুরগিটাকে কেটে নিয়েছি, যেহেতু দেশি মুরগি কাটতে কিন্তু অনেক কষ্ট হয়েছে, যেটা আমি তোমাদের দেখাইনি। এই যে দেখো এদিক দিয়ে কিন্তু মুরগির মাংসর অলরেডি একটা সিটি চলে আসছে। তো রান্না করার ফাঁকে দেখলাম যে ডিমটা শেষ হয়ে গেছে, তো ভাবলাম ডিমগুলো আবার একটু রিফিল করে নিই।
এখন আর কি শীতের দিন বিধায় আমি কিন্তু চুলার কাছে ডিমের বক্সটা রেখেছি, নয়তো গরমের সিজন হলে রাখা যেত না। তারপরেও আমার বর বলছে যে এখানে ডিম রাখো না, নষ্ট হয়ে যেতে পারে। কিন্তু যেহেতু আমার প্রতিদিনই ডিম ব্যবহার করতে হয়, ওই দেখা যায় টেবিলের উপর থেকে এনে আবার আর কি কিচেনে ভাজতে হয়, তো ভাবলাম কিচেনে যেহেতু আমার জায়গা আছে তাই বক্সটা রেখে দিই। তারপরেও আবার ভয় লাগছে ডিমগুলো কি নষ্ট হয়ে যাবে। যাই হোক দেখি, হয়তো এখান থেকে আবার সরিয়ে ফেলবো, টেবিলের উপরে নিয়ে রাখবো। আর এখন শীতের দিন হওয়াতে কিন্তু ডিমগুলো এখন আর ফ্রিজে রাখছি না, টেবিলের উপরে রাখছি। এদিক দিয়ে দেখো এই যে 3টা কিন্তু সিটি পড়ে গেছে আর মাংসটা কিন্তু খুব সুন্দর হয়ে গেছে। তো আমি একদম লো আছে এখন 2 মিনিটের মতন চুলার মধ্যে রেখে দিব মাংসটাকে, এতে করে কিন্তু তেলটা বের হয়ে আসবে। আর আমি মাছের মধ্যেও কিন্তু পেঁয়াজের কলি দিয়ে দিলাম আর মাছটাকেও আমি দমে রেখে দিয়েছি। তো তরকারির কালারটা দেখেই বুঝতে পেরেছো তরকারিটা মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে। এদিক দিয়ে কিন্তু আমার কাঁচা টমেটো ভাজিও হয়ে গেছে। এখন ভাজিটাকেও আমি জাস্ট 2 থেকে 3 মিনিট চুলায় রেখে দিব। যে কোনো রান্নার পরে কিন্তু আমি 2 থেকে 3 মিনিট রান্নাগুলো চুলায় রেখে দিই, আর এতে করে কিন্তু আর কি তরকারি থেকে তেলটা উপরে চলে আসে, খেতেও কিন্তু খুব ভালো লাগে। আমার ভাজিটাও হয়ে গেছে আর নামানোর আগে দিয়ে দিলাম ফ্রেশ ধনেপাতা কুচি। তো অলরেডি আমার সব রান্নার ডান। এরপর হচ্ছে গোসল করে ফ্রেশ হয়ে চলে আসছি। আর টেবিলে কিন্তু দেখো আমি খাবার সাজিয়ে দিয়েছি, বাচ্চাদের বললাম, এরপর আমার বরকে বললাম খাওয়ার জন্য। তো ওরা খেতে বসে, আমি কিন্তু একটু ভিডিও করছি। আসলে ভিডিও করা আমার বর একদমই পছন্দ করে না, তারপরে কিন্তু আমি জোর করে একটুখানি ভিডিও করি সব সময়। কষ্ট করে রান্না বাড়া করার পর যদি খাওয়া দাওয়া যদি একটু না শেয়ার করি কেমন লাগে বলো তো। তো এই যে নাফিও আজকে আসছে, নাফিকে খেতে দিয়েছি, যেহেতু মাংস রান্না করেছি আজকে তার মুখের কোনো উচ্চবাচ্য নেই। তবে তাসনিম খাওয়ার আগে শুধু বলতেছে ডাল কোথায়, ডাল কোথায়। মানে আমার ছোটো মেয়েটা ডাল ছাড়া আর কি ওর চলেই না। ওর কিন্তু আর কি মাছ দিয়ে খেতে বেশি ভালো লাগে মাংস চাইতে। আবার নাফির হচ্ছে মাছ একদম খেতে চায় না, ও আবার মাংস দিয়ে খেতে পছন্দ করে। যাই হোক, ডাল ছিল ফ্রিজে, গরম করে এনে দিলাম, সবাই মজা করে খেলো, আমরাও খেলাম। মুরগির মাংসটা আলহামদুলিল্লাহ ভীষণ ভালো হয়েছিল। শুধু মুরগির মাংস না, মুরগির মাংস এরপর হচ্ছে মাছ ভুনা, ভাজি সবটাই ভালো ছিল। এরপরে সন্ধ্যায় আসছি আপার বাসায়, যেহেতু সিথি চলে যাবে, ওর যাওয়ার সময় হয়ে গেছে। আর আব্বা আম্মাও দেশ থেকে আসছে। আব্বা আবার আর কি সিথির জন্য খিরসা বানিয়েছে, যেন ওকে একটু পিঠা বানিয়ে খাওয়াতে পারে। দেশে তো আর গেল না, আমরা তো দেশে গিয়েছিলাম 2 দিনের জন্য। মা তো শুধু বলে তোরা স্বপ্নের মতো আসলে স্বপ্নের মতো চলে গেলি। যাই হোক, আসার সময় আমি আর কি একটা মোমো নিয়ে আসছিলাম আব্বা আমার জন্য। তো আব্বা তো খাবে না, বললাম যে খেয়ে দেখেন, খেতে ভালোই লাগে। তো আব্বা আবার আমাদের আর কি 3 বোনকে নিয়ে বলছে তোরাও খা। আমার ভাইয়ের বউ আসছে, সবাইকে খাইয়ে দিচ্ছে। সিথির কিন্তু আজকে একটা পরীক্ষা আছে, শেষ হয়ে যাবে। তো আজকে টিকিট কাটতে চেয়েছিল অস্ট্রেলিয়ায় চলে যাবে, কিন্তু আমার দুলাভাই নিষেধ করেছে যে না, 2 দিন পরে যাক। তবে আজকে গেলে ওর টিকিটের দাম 15,000 টাকা কম লাগতো, আর 3 তারিখে টিকিটটা কাটাতে না 15,000 টাকা বেশি লেগেছে। আমার দুলাভাই বলছে 15,000 কেন, আরও যদি বেশি লাগে তারপরে প্রয়োজনে আমি টিকিটের দাম দিব, তা তুই 2টা দিন থেকে যা। আসলে ও তো পরীক্ষার জন্য এসেছে দীর্ঘ 9 মাস পরে, আবার গেলে কবে আসবে না আসবে তার তো কোনো ঠিক নেই। তো আমার ভাগ্নেটা হঠাৎ আবার অসুস্থ হয়ে পড়েছে, ওরও চোখে একটু প্রবলেম হয়েছে, চোখে একদম লাল হয়ে গেছে, ব্যথা করছে, ডাক্তার দেখানো হয়েছে। তো এই চোখ নিয়েই কিন্তু ও পরীক্ষা দিতে গিয়েছে। তো তোমরা আমার ভাগ্নের জন্য দোয়া করো, ওর পরীক্ষাটা যেন ভালো হয়। আমার বাবা মায়ের জন্য দোয়া করো, আল্লাহ যেন তাদের ভালো রাখে, সুস্থ রাখে। আর তোমাদের বাবা মায়ের জন্য, তোমাদের জন্য আমার পক্ষ থেকে অনেক অনেক দোয়া, ভালোবাসা রইল। এদিক দিয়ে কিন্তু আব্বা আসছে, এই যে খিরসা বানিয়েছে তার নাতিনকে খাওয়াবে বলে আর কি, পিঠা খাওয়াবে বলে। কারণ আমরা 2 দিন যে দেশে ছিলাম, আম্মা কিছুই করতে পারে নাই, এটা নিয়ে তো খুবই আফসোস। শুধু আর কি পায়েস বানিয়েছিল, এরপরে দুধ রেখেছিল আমাদের পিঠা বানিয়ে খাওয়াবে, কিন্তু সেটা খাওয়াতে পারে নাই। এই কারণে ঢাকায় এসে আর কি খিরসা বানিয়েছে। তো এই যে 1 বক্স খিরসা কিন্তু দেখো আমাদের খাইয়ে শেষ করিয়ে দিচ্ছে, সবাইকে খাওয়াচ্ছে। তো প্রথমে কিন্তু আব্বা সিথিকে খাইয়ে দিল, এখন আবার মা খাইয়ে দিচ্ছে তাদের আদরের নাতিন। আসলে সিথি আমাদের সবার আদরের, কারণ ও হচ্ছে আমাদের ভাই বোনদের মধ্যে প্রথম সন্তান। তো আর এই যে অ্যালি দেখো, সে তো এখন আরেকটা সন্তান হয়ে গেছে, তার আদরও কিন্তু সিথির চাইতে এখন কম না, সিথির চাইতে বেশিই বলা যায়। আর অ্যালিকে কিন্তু মূলত সিথি এনেছিল, ও এনে রেখে দিয়ে গেছে আর বাইরে যাওয়ার আগে। তো এই কারণে আরেকটু বেশি সবাই আদর করি। তো এই যে এখন আমরা সবাই খাওয়া দাওয়া করলাম, এরপরে এই যে এখন দাঁড়িয়ে একটু গল্প গুজব করলাম। আজকে আমাদের কিছু প্ল্যানিং আছে, রাত্রে একটু আবার খাওয়া দাওয়া করতে যেতে পারি। তো এই কারণে এখন আর কি একটু তাড়াতাড়ি বাসায় চলে যাব। আর বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও। ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিও, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।